তারেক রহমান আসলে বিদেশে বা লন্ডনে গিয়েছিলেন কি করতে, কেন তিনি বিদেশে গিয়েছিলেন বা লন্ডনে গিয়েছিলেন? তরুণ প্রজন্মের অনেকের কাছেই সঠিক তথ্য নেই। চলুন দেখে নেই সঠিক তথ্য, আসল ঘটনা। 2007 সালের 7 মার্চ আটক করা হয় বিএনপির সে সময়ের সিনিয়র যুগ্ম মহাসচিব, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে। এরপর একের পর এক কাল্পনিক অভিযোগ সাজিয়ে 7টি মামলা দায়ের করে বিতর্কিত 111 সরকার। তারেক রহমানকে গ্রেপ্তারের পর প্রথম মামলায় আদালতে হাজির করার সময়ও তাকে দেখা গেছে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। ষড়যন্ত্রমূলক সেই মামলাগুলোতে লাগাতার রিমান্ডে নেয়ার এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান। এমন পরিস্থিতিতেও বারবার আদালত ও কারাগারে টানাহেঁচড়া করা হয় তারেক রহমানকে। প্রথম দিকে মারাত্মক অসুস্থ অবস্থায়ও প্রিজন ভ্যানে করে আনা নেয়া করা হয়। এক পর্যায়ে হাঁটাচলা ও নড়াচড়ার সক্ষমতা হারালে অ্যাম্বুলেন্সে করে চলে আনা নেওয়া। সে সময় তারেক রহমান রিমান্ড শুনানিতে আদালতকে জানিয়েছিলেন, রিমান্ডে নিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। কালো কাপড়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয়। এতটাই অমানবিক নির্যাতন করা হয় যে তাকে শারীরিকভাবে অক্ষম করে দেওয়া হয়। এক পর্যায়ে ভর্তি করা হয় পিজি হাসপাতালের প্রিজন সেলে। সে সময় তারেক রহমানের এই যন্ত্রণাকাতর চেহারা আর নড়াচড়া করতে না পারার কষ্ট দেখে বিস্মিত হয় গোটা জাতি। তারেক রহমানের জীবন বাঁচাতে এক পর্যায়ে তখনকার সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বাধ্য হন সাংবাদিক সম্মেলন করতে। উনি তো বাথরুমে যান, সেটা তো ওনার তো অ্যাসিস্ট্যান্স লাগে, মানে যখন বেডে ধরে বা অন্য কিছুর মধ্যে ধরে ওনাকে বাথরুমে যেতে হয়। এবং আমার চিকিৎসকরা যা বলেছেন তাতে উনি নামাজ পড়েন, কিন্তু চেয়ারে বসে উনি নামাজ পড়েন, কারণ ব্যান্ড হওয়া, উনি এখনও ব্যান্ড হতে পারেন না। আমি যদি তার পিঠে একটু হাত দিই, চুমকাওয়াটায় সে পিঠে হাত দেওয়ার উপায় নেই তার। সে ব্যথা এখনও যে আগে স্টেবল আমি বলছি, কিন্তু তার মাজার ব্যথা এখনও তার। এক ভদ্রলোক হয়তো উপর থেকে পড়ে গেল, তাকে ফেলে দেওয়া হলো। কেউ যদি এইভাবে পড়ে যায় তাহলে তার মাথার ভাঙবে। কেউ যদি পিঠে মারে তাও ভেঙে যেতে পারে। যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তার জন্য ভাঙতে পারে। ওনার জন্য হয়তো বা সে উপর থেকে ফেলে দিয়েছিল, এরকম কিছু হতে পারে। এটা পুরনো কতদিন হবে, তখন তো প্রায় রিসেন্ট ছিল, 9-10 মাসের ভিতর হয়েছে, 1 বছর তো হবেই না। তারা জানান, তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে তাকে হয়তো আর সুস্থ করা সম্ভব নাও হতে পারে। এটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে সেই দায়িত্ব যেন আমার পর সম্পূর্ণ না আসে, এই জন্য তো আপনাদের সাথে এত স্বর্ণপূর্ণ হচ্ছে, আপনাদের কাছে জানাচ্ছে। বিনয়ভাবে সরকারকে জানানো হচ্ছে যে ওকে ট্রিটমেন্টের জন্য একটু বাইরে পাঠান। একটা ফিজিক্যাল ডিসেবিলিটি ওনার তো আছে, কাজেই উনি নর্মাল মুভমেন্ট করার মতো অবস্থাতে তো উনি নাই। যদিও আমাদের এখানে দীর্ঘদিন আমরা চিকিৎসার কোনো ত্রুটি আমাদের হয় নাই। আংশিক পঙ্গু হয়ে যাবে, দুর্বল হয়ে যাচ্ছে আর কি, সে হাঁটতে পারে না, সে লেম খুঁড়ায় হাঁটছে, যতটুকু স্ট্রেংথ পাওয়া দরকার ততটুকু শক্তি সে পাচ্ছে না। একই সময় গ্রেপ্তারের পর নির্যাতন করা হয় বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। রাজনীতির ধারে কাছে না থাকলেও শুধুমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে গ্রেপ্তার আর মিথ্যা অভিযোগের মামলা দিয়ে অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন আরাফাত রহমান কোকো। এরপর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। আর মা খালেদা জিয়াও কারামুক্ত হয়ে দেখা করতে পিজি হাসপাতালে ছুটে যান ছেলে তারেক রহমানের কাছে। ছেলের এই মৃত্যুশয্যা দেখে কান্নায় ভেঙে পড়েন মা বেগম খালেদা জিয়া। এরপর চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয় বিএনপির তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। তখনও যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। বিমানবন্দরে নেয়া এবং যুক্তরাজ্যে পৌঁছানোর পর তারেক রহমানের শারীরিক অবস্থা দেখে আবেগাপ্লুত হন দলের নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরাও। বিমানবন্দরে যখন তারেক রহমানকে হুইল চেয়ারে করে নেওয়া হয়, সে সময় দেখা যাচ্ছিল তার মাথায়, হাতে ও পায়ে ব্যান্ডেজ লাগানো ছিল। শেষ পর্যন্ত আদালত থেকে সবগুলো ভুয়া মামলায় জামিন নিয়ে
তখনকার সরকার গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ আদালতের অনুমতিতেই যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গিয়েছিলেন তারেক রহমান। কিন্তু এর পরবর্তী দিনগুলোতে তরুণ প্রজন্মের কাছে নানা রকম মিথ্যাচার, অপপ্রচার, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক বক্তব্য প্রচার করা হয়েছে বছরের পর বছর। কিন্তু সত্য সবসময় সত্য, সবসময় শক্তিশালী।